ঠিক আছে। আচ্ছা, তাহলে যেমন ধর প্রবলেম 1, the intensity at the point না, consider মানে for interference, for double slit interference, consider point P such that S2P minus S1P equal to lambda by 3. এটা অ্যাকচুয়ালি পৌলবী গতকাল যেটা জিজ্ঞেস করছিলি, আমার এই প্রবলেমটা দেখে মনে হলো মানে ওটা প্রায় ওই রকম টাইপেরই। S1 S2, স্ক্রিনের উপরে পিটা এমন একটা পয়েন্ট যেটা বেসিক্যালি যেটার জন্য দ্য পাথ ডিফারেন্স S1P minus S2P বা S2P minus S1P যে পাথ ডিফারেন্সটা ল্যামডা বাই 3, তার মানে ইট ইজ নাইদার m lambda nor it is 2m plus 1 lambda by 2. m ইন্টিজার ঠিক লিখলাম তো? lambda by 2, হ্যাঁ ঠিকই লিখেছি। ঠিক আছে, কোনোটাই নয়, তার মানে বেসিক্যালি এটা ম্যাক্সিমা বা মিনিমা কোনোটাতেই ঠিকঠাক ফিট করছে না। একটা আরবিট্রারি মানে ম্যাক্সিমাও নেই পয়েন্ট পিতে এবং মিনিমাও নেই পয়েন্ট পিতে, একটা অন্য কিছু একটা আছে। হ্যাঁ, তো নাও কোশ্চেনটা হচ্ছে, এটা ভুলিয়ে যাবে না তো, কোশ্চেনটা হচ্ছে ফাইন্ড দ্য রেশিও অফ দ্য intensity at the point P to that at the তো নয়, at a maximum, কারণ এখানে অনেক ম্যাক্সিমাম আছে। কিভাবে করবি, এনি আইডিয়া? কেউ কোনো আইডিয়া দিতে চাস যে কিভাবে করা যেতে পারে এটা, বা কোথা থেকে এটা শুরু করা যেতে পারে? টোটাল ডিস্টারবেন্স আমরা বার করেছিলাম y ইকুয়াল টু y1 প্লাস y2 করে, তারপর ইন্টেন্সিটি ছিল y স্টার। তো সেখান থেকে আমরা এরকম কিরকম একটা পেয়েছিলাম, না অ্যামপ্লিটিউড, অ্যামপ্লিটিউডটাকে ইন্টেন্সিটির ফর্মে লিখে পেয়েছিলাম √I1, না সরি I1 প্লাস I2 প্লাস 2 √I1 I2 cos ডেল্টা। এটা হচ্ছে টোটাল ইন্টেন্সিটি অ্যাট পয়েন্ট পি, তাই তো? এরকম এসেছিল না দুটো ইয়েকে অ্যাড করে, যেখানে ডেল্টাটা কি, ডেল্টা হচ্ছে দ্য ফেজ ডিফারেন্স বিকজ অফ দ্য পাথ ডিফারেন্স। এই যে পাথ ডিফারেন্সটা হচ্ছে, এই পাথ ডিফারেন্সের দরুন যে ফেজ ডিফারেন্স, ডেল্টা ইজ কে x1 মাইনাস x2। সেখান থেকে আমরা ওই ব্যাপারটা পেয়েছিলাম যে যদি
cos ডেল্টা ইকুয়াল টু +1 হয়, তাহলে আইপিটা হয়ে যাবে আই ম্যাক্স, এবং তখন আই ম্যাক্সটা উইল বি √i1 প্লাস √i2 হোল স্কোয়ার। আর যদি cos ডেল্টাটা -1 হয়, তাহলে √i1 মাইনাস √i2 হোল স্কোয়ার। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমার এখানে বলে দিয়েছে λ/3, এটা পাথ ডিফারেন্স। তাহলে আমার ফেজ ডিফারেন্সটা হচ্ছে k ইন্টু λ/3, 2π/λ, λ/3, 2π/3। মানে তার মানে এটাই হচ্ছে ডেল্টা। সো তাহলে আইপিটা দাঁড়াচ্ছে i1 প্লাস i2 প্লাস 2 root over i1 i2 cos 2π/3 cos 2π/3 মানে হচ্ছে 180 60 cos 120 ডিগ্রি। cos 120 ডিগ্রি কত হয় এনিবডি? যদি মনে না থাকে তাহলে এটাকে cos π/3, তো π - π/3 মানে cos π/3 √3/2। রাইট, গুড, √3/2। √3/2 হবে নাকি এটা cos এ √3/2 হবে নাকি হাফ হবে রে? না sin 30 তে হাফ, মানে cos 60 তে √3/2। হ্যাঁ, কিন্তু cos 60 মানে কি? cos 60 মানেই তো sin ও 30। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, হাফ হবে। তাই বল হাফ। i1 প্লাস i2 প্লাস এইটা। আচ্ছা, এবার আই ম্যাক্সটা তো এইটা। এখন ডাবল স্লিট এক্সপেরিমেন্টে S1 S2 দুটোর জন্য ইন্টেন্সিটি সেম হয়, মানে বেসিক্যালি i1 ইকুয়াল টু i2 হয়। যাই হোক, তাহলে IP/I max দুটো সেম, তাহলে 2i প্লাস i, আর নিচে হচ্ছে i max মানে √i প্লাস 2 √i তার হোল স্কোয়ার, মানে হচ্ছে 4i, অর্থাৎ 3/4। তাহলে পয়েন্ট পি তে ইন্টেন্সিটি হবে যে কোনো একটা পিকের ম্যাক্সিমাম ইন্টেন্সিটি 75%। ঠিক আছে, ওকে। আচ্ছা, আরেকটা বক্তব্য আছে আমার। বক্তব্যটা হলো, এটা সাইনটা ঠিক আছে কিনা সেটাই ভাবছি। অল সাইন tan cos এবার পাই -60। এটা হবে একটা মাইনাস সাইন হবে এখানে, কারণ এটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে। মাইনাস মাইনাস 1/4, ম্যাক্সিমাম ইন্টেন্সিটির 75% হবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল কোনো একটা আরবিট্রারি পাথ ডিফারেন্স হলে ব্যাপারটা তখন কিরকম করে করতে হবে, ব্যাপারটা তখন এইরকম করে করতে হবে। আচ্ছা, আরো একটা জিনিস আমি বলতে চাই,
সেটা হলো ইন্টেন্সিটি। হ্যাঁ, আচ্ছা, এইটা বলতে চাই যে এর আগের দিন একটা তোর হ্যাঁ, আর সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশন যখন করাচ্ছিলাম তখন একটা জিনিস বলেছিলাম যে যখন পিওর ইন্টারফেয়ারেন্স হয় তখন সমস্ত পিকের হাইটটা একই হয়। ঠিক আছে, সেটা আমরা কিভাবে বুঝতে পারবো? তো একটা যেমন ধর, এটা দেখে বুঝতে পারছি, যে কস ডেল্টা যখন 1 তখন ম্যাক্সিমাম ইন্টেন্সিটি হচ্ছে এইটা। এখন কস ডেল্টা তো অসংখ্যবার 1 হতে পারে, মানে যতবার ডেল্টা ইকুয়াল টু বেসিক্যালি 2m পাই হবে, যতবার ডেল্টা 2m পাই হবে ততবার কস ডেল্টা +1 হবে। তার মানে এরকম যতগুলো পিক পাওয়া যাবে প্রত্যেকটারই ইন্টেন্সিটি হবে √i1 + √i2 হোল স্কোয়ার, অর্থাৎ all the peaks have same intensity। ঠিক আছে, এইভাবে একটা বলতে পারি। আরেকটা যেটা বলা, মানে আরেকভাবেও ব্যাপারটাকে দেখানো যায়, সেটা হচ্ছে যে আমি তো এখানে এইটা পেলাম intensity at point P √i1 i1 i2 2 √i1 i2 cos delta। এবার আমি একটা, মানে ফর সিম্পলিসিটি অফ ক্যালকুলেশন আমি ধরলাম যে দুটোর ইন্টেন্সিটি সেম। তাহলে সেক্ষেত্রে ইন্টেন্সিটি অ্যাট পয়েন্ট পি হচ্ছে 2y প্লাস 2y cos ডেল্টা, অর্থাৎ 2y কমন নিলে 1 প্লাস cos ডেল্টা, যেটাকে আমি লিখতে পারি 1 প্লাস cos ডেল্টা হচ্ছে স্কোয়ার ডেল্টা বাই 2 4i ইন্টু cos স্কোয়ার ডেল্টা বাই 2। ঠিক আছে, তাহলে দিস ইজ ইন্টেন্সিটি এট এনি পয়েন্ট পি অ্যাজ এ ফাংশন অফ phase difference, অর্থাৎ this is also a function of path difference। তো if I now plot intensity at point P versus delta, আচ্ছা ভার্সাস ডেল্টা বাই 2 করি তাহলে সুবিধা হবে বুঝতে। তাহলে cos ডেল্টা বাই 2 তার স্কোয়ার, তার মানে এখানে নেগেটিভ হাফ সাইকেলটাও পজিটিভ হাফ সাইকেল হয়ে যাবে। তার মানে cos ডেল্টা বাই 2 হলে তো ব্যাপারটা এরকম হতো, এই, কিন্তু এখন এটা cos স্কোয়ার ডেল্টা বাই 2। সো তার মানে 0 থেকে 1 এর মধ্যেই আছে, এটা ফ্র্যাকশনের স্কোয়ার হচ্ছে, তার মানে ইয়েটা কমবে, 1টা তো 1ই থাকবে, ভ্যালুগুলো কিছুটা কমবে, ওকে, তার মানে কিছুটা তলা দিয়ে যাবে, তারপর নেগেটিভটা পজিটিভ হবে। এই এই হচ্ছে আমার ইন্টেন্সিটি ভেরিয়েশন ভার্সাস দা পাথ ডিফারেন্স। তার মানে এবার বিভিন্ন ডেল্টা মানে কি? বিভিন্ন ডেল্টা মানে হচ্ছে বেসিক্যালি দিস ইজ দ্য স্ক্রিন। ঠিক আছে, এইটাই হচ্ছে আমার স্ক্রিনটা। কিন্তু তাহলে এই স্ক্রিনের উপর কোথাও ম্যাক্সিমা, কোথাও মিনিমা, বা কোথাও একটা অন্য কিছু হবে ডিপেন্ডিং অন দ্য ভ্যালু অফ ডেল্টা, এবং যতগুলো ম্যাক্সিমা আছে এদের প্রত্যেকেরই হাইট হবে 4i। ঠিক আছে, ক্লিয়ার? এবার এখানে যে পয়েন্টটা বলছে সেটা তো মিনিমাও নয় ম্যাক্সিমাও নয়, তাদের মাঝামাঝি কিছু একটা λ/3, যেটা কিনা ম্যাক্সিমার 1/4। তার মানে এটা হয়তো ম্যাক্সিমার 1/4 মানে হচ্ছে, মানে এরকম কোনো একটা পয়েন্টের ইন্টেন্সিটিটা আমরা আগের প্রবলেমে বার করেছি, এরকম স্ক্রিনের এরকম কোনো একটা পয়েন্ট যেখানে ম্যাক্সিমাও নেই মিনিমাও নেই। ওকে, আচ্ছা হলো। এবার
এরপরে শেপ অফ ফ্রিঞ্জেস তো হয়েছে। হ্যাঁ, আরেকটা ভালো অঙ্ক। এখনো পর্যন্ত আমরা ধরেছি যে বোথ S1 and S2 S1 আর S2 নিজেদের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স নেই। ঠিক আছে, কারণ কোনো একটা সোর্স সেটা সমদূরত্বে আছে, যেহেতু সমদূরত্বে আছে, সমদূরত্বে না থাকলেই কিন্তু একটু উপরে বা একটু নিচে থাকলেই কিন্তু ফেজ ডিফারেন্স হয়ে যেত, কিন্তু যেহেতু ইকুয়াল ডিস্টেন্সে আছে তাই S1 এবং S2 এর মধ্যে কোনো ফেজ ডিফারেন্স নেই, একই পাথ ট্রাভেল করছে, তাহলে এর যা ফেজ এরও তাই ফেজ। ফেজ ডিফারেন্স কেন হচ্ছে? জাস্ট এই ডিফারেন্সটার জন্য ফেজ ডিফারেন্স হচ্ছে। আচ্ছা, এইবার আমি যদি বলি অ্যাজিউম the two sources have phase difference pi, তাহলে কি পরিবর্তন ঘটবে বলতো দেখি? মানে S1 আর S2 দুটো একই ফেজে না থেকে যদি প্রথমেই একে অন্যের অপোজিট ফেজে মুভ করে, তাহলে হোয়াট উইল হ্যাপেন টু দ্য প্যাটার্ন? কি মনে হচ্ছে? যা মনে হচ্ছে তাই বল, কোনো চাপ নেই, কারেক্ট অ্যান্সার দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই, কি মনে হচ্ছে ওটাই ইম্পর্টেন্ট। এবং ম্যাক্সিমা আর মিনিমা এর কন্ডিশনটা চেঞ্জ হবে। ম্যাক্সিমামের কন্ডিশন চেঞ্জ হবে, রাইট। আরেকটা কি হাঁ করছিলি, তার কি বক্তব্য? দেখি মুখগুলো, মানে মুখ তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, নিত্যানন্দ বল। ইন্টেন্সিটির পরিবর্তন হয় তো, আরেকবার বল। ইন্টেন্সিটির পরিবর্তন হয় তো, ইন্টেন্সিটি। ইন্টেন্সিটির পরিবর্তন হবে, ওকে। আর কেউ কিছু বলবি? ম্যাক্সিমামের কন্ডিশন চেঞ্জ হবে, ইন্টেন্সিটি চেঞ্জ হবে। আচ্ছা, আর কেউ কিছু বলবে না, ঠিক আছে। আচ্ছা, ইন্টেন্সিটির মধ্যে ডেল্টা আছে বলে বলেছিস, তাই তো নিত্যানন্দ? ঠিকই বলেছিস, ইন্টেন্সিটি ইজ আ ফাংশন অফ দ্য ফেজ ডিফারেন্স। এখন শুরুতেই যদি S1 আর S2 এর মধ্যে একটা ফেজ ডিফারেন্স ঢুকেই যায়, তাহলে কি হবে? তাহলে এই যে ডেল্টাটা তো পয়েন্ট পি তে যে ফেজ ডিফারেন্স সেটা, ঠিক আছে। এবার তার সঙ্গে আবার এখানে আবার একটা অরিজিনাল ফেজ ডিফারেন্স ঢুকে আছে, তাহলে এটাকেও আমাকে অ্যাড করতে হবে। তাহলে যেখানে আমি যে ডেল্টা লিখছিলাম, এখানে আমাকে তাহলে লিখতে হবে ডেল্টা প্লাস পাই, ডেল্টা প্লাস মাইনাস পাই অ্যাকচুয়ালি, ওকে। আচ্ছা, এবার কস যে কোনো একটা নিই, ধরা যাক ডেল্টা মাইনাস পাই নিলাম, তাহলে কস ডেল্টা মাইনাস পাই, যেটাকে which is equal to cos পাই মাইনাস ডেল্টা। cos পাই মাইনাস ডেল্টা মানে হচ্ছে গিয়ে মাইনাস cos ডেল্টা। তাহলে এই এক্সপ্রেশনে কি হবে? এই প্লাসটা হয়ে যাবে মাইনাস। তাহলে এখান থেকে কি বোঝা গেল? জাস্ট cos ডেল্টাটাই প্লাস থেকে মাইনাস হয়ে গেল, তার মানে কি, যেটা পৌলবী বললো সেটা, মানে ম্যাক্সিমা আর মিনিমা উল্টে যাবে, ঠিক আছে। সো বোথ অ্যান্সার্স আর কারেক্ট। তো পৌলবী ডাইরেক্ট ইনটুইশন থেকে বলেছে পাই ফেজ ডিফারেন্স, ম্যাক্সিমা আর মিনিমার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে ওই ফেজ ডিফারেন্স অফ পাই। সো দ্য ম্যাক্সিমা এন্ড মিনিমা উইল ইন্টারচেঞ্জ দেয়ার প্লেসেস, বা বলতে পারিস যে এই পুরো জিনিসটা ডান দিকে সরে যাবে আর কি, এই ম্যাক্সিমাটা এখানে চলে আসবে, এই গোটা জিনিসটা ডান দিকে শিফট করে ম্যাক্সিমাগুলো মিনিমার জায়গায় চলে আসবে, মিনিমাগুলো ম্যাক্সিমার জায়গায় চলে আসবে।
তো এই বক্তব্যটাকে, এটাকেই আমি যদি আরেকটু এক্সটেন্ড করি, কোনো একটা আরবিট্রারি যদি হয়, ধরা যাক, মানে এটা তো পাই শুনেই বলে দেওয়া যায়, কিন্তু আমি যদি আর কি এমনি বলি যে সাপোজ দেয়ার ইজ আ phase difference of pi by 3, হ্যাঁ, তখন কিন্তু ওরকম ইনটুইটিভলি বলে দেওয়া যাবে না যে কি হবে, ম্যাক্সিমা মিনিমা গুলো উল্টে যাবে বা এরকম কিছু, তখন কিন্তু একটা মাঝামাঝি কিছু একটা ঘটনা ঘটবে। মানে কি, সোজা কথা, এটা পুরো শিফট করবে না। এই প্রবলেমটার জন্য যেমন এই পুরো জিনিসটা শিফট করে ম্যাক্সিমাটা মিনিমার জায়গায় চলে এসেছিল, কিন্তু এইরকম একটা মাঝামাঝি কিছু একটা হলে তখন তো এটা পুরো শিফট করবে না। সো দ্য ফেজ ডিফারেন্স ইজ পাই, which is equivalent to path difference of lambda by 6. ঠিক আছে, সুতরাং এবার অরিজিনালি মানে যখন পুরো ইনফেজ থাকে তখন কন্ডিশন ফর ম্যাক্সিমা থাকে s1p minus s2p equal to n lambda। এটা হচ্ছে মানে ইউজুয়ালি যখন s1 আর s2 ইনফেজ থাকে, কিন্তু ইন দিস সিচুয়েশন এই পরিস্থিতিতে কি হচ্ছে, s1 আর s2 এর মধ্যে অলরেডি ল্যামডা বাই 6 এই পাথ ডিফারেন্সটা থেকে গেছে। সুতরাং ইন দিস সিচুয়েশন s1p minus s2p equal to n lambda plus lambda by 6, এটা অরিজিনাল প্লাস এটা হচ্ছে কিছু অরিজিনালি ফেজ ডিফারেন্স না থাকলে যা থাকতো এটা হচ্ছে সেইটা, দিস ওয়ান। ঠিক আছে, সো দিস ইজ নাও মানে ইন দিস সিচুয়েশন দিস ইজ নাও দ্য কন্ডিশন ফর ম্যাক্সিমাম। ঠিক আছে, নেক্সট তো মিনিমামের কন্ডিশন কি হবে? তুই বল মিনিমাম কন্ডিশন কি হবে? সবার সঙ্গেই ল্যামডা বাই 6 অ্যাড হবে, মানে এটা তো একটা এক্সট্রা শুরুতে ঢুকে গেছে। মিনিমার যা অরিজিনাল কন্ডিশন ছিল সেটা, তার সঙ্গে এটা, অর্থাৎ কন্ডিশন ফর মিনিমা s1p minus s2p equal to 2n plus 1 lambda by 2 plus lambda by 6। বুঝেছিস? আচ্ছা, এখানে একটা জিনিস আমার বলার আছে, এখানে একটুখানি সহজ করে বলেছে যে দেয়ার ইজ আ ফেজ ডিফারেন্স অফ পাই বাই 3, কিন্তু এখানে এইটা বলেনি যে s1 আর s2 এর মধ্যে, মানে বলতে চাইছি সাইনটা বলেনি প্লাস মাইনাস, মানে s1 যদি s2, দেখ এখানে অনেক, মানে এটাকে পেঁচাতে গেলে আরো পেঁচানো যায়। দেখ ভালো করে, s1 একটা সোর্স ছিল, একটু পেঁচাই অঙ্কটাকে, s1 একটা সোর্স ছিল, s2 একটা সোর্স ছিল। আচ্ছা, আমরা যখন ফেজ ডিফারেন্সটা করলাম, আমরা অ্যাকচুয়ালি কি দেখলাম যে s2p টা কিছুটা পাথ বেশি যাচ্ছে। ঠিক আছে, সেই কতটা পাথ বেশি যাচ্ছে সেইটাই হচ্ছে ছিল কে x2, আচ্ছা সেটা লিখছি না, যাই হোক কিছুটা পাথ বেশি যাচ্ছে, সেই কতটা পাথ বেশি যাচ্ছে সেই অ্যামাউন্টটাই ছিল হচ্ছে d sin থিটা। তার মানে এফেক্টিভলি এখানে কি, তার মানে s2 অ্যাকচুয়ালি s2 হচ্ছে ইজ, মানে অ্যাডভান্স ঠিক বলে না, এটাকে লিড বলে। হ্যাঁ না, এটা কি লিড করছে, ফেজটা, হ্যাঁ এটা লিডই করছে, s2 ইজ লিডিং ইন ফেজ।
S1p এইটা, S2p আরো একটা এক্সট্রা পাথ ট্রাভেল করেছে, হ্যাঁ রাইট। মানে S2 এর ফেজটা এখন S1 এর ফেজের থেকে বেশি, কারণ আমাদের ফেজটা হচ্ছে কি e টু দা পাওয়ার i কে x এইভাবে আসে, তাহলে S1 এর ফেজ হচ্ছে e টু দা পাওয়ার i কে x1 আর S2 এর ফেজ হচ্ছে e টু দা পাওয়ার i কে x2, কিন্তু x2 টা তো গ্রেটার দ্যান x1, মানে S2 টা বেশি পাথ ট্রাভেল করেছে। ওকে, একই সঙ্গে পৌঁছাচ্ছে, আবার আগে পরে না কিন্তু, অ্যাট দ্য সেম টাইম দুজনেই একই সঙ্গে পৌঁছাচ্ছে। এটা কনফিউজড হোস না, দুটো আলাদা আলাদা পাথ যাচ্ছে, পৌঁছাচ্ছে একই সঙ্গে, তবেই তো সুপারপজিশন হচ্ছে। সুপারপজিশন তাদের মধ্যে হয় যারা একই সঙ্গে একটা পয়েন্টে পৌঁছায়। তাহলে একই সঙ্গে পৌঁছাচ্ছে কিন্তু বিভিন্ন সময় আগে জার্নি শুরু করছে অবভিয়াসলি, কেননা লাইটের স্পিড একটা ফাইনাইট কোয়ান্টিটি। সে যাই হোক না কেন, S2 যখন পৌঁছাচ্ছে তখন S2 ফেজের দিক থেকে এগিয়ে আছে। এবার কতটা এগিয়ে আছে সেইটাই হচ্ছে সমস্যা, মানে যদি পাই অ্যামাউন্ট এগিয়ে থাকে তাহলে এখানে ডার্কনেস হয়ে যাবে, যদি 2π অ্যামাউন্ট অফ এগিয়ে থাকে তাহলে এখানে ব্রাইটনেস হয়ে যাবে। এই হচ্ছে আমার মেন বক্তব্য। এইবার আমি যদি জাস্ট এটা বলে দিই যে অরিজিনালি π/3 ফেজ ডিফারেন্স ছিল, তাহলে অতটাও দুশ্চিন্তা না করে তুই মানে সোজাসুজি এইভাবে তুই অঙ্কটা করে দিতে পারিস। কিন্তু তোকে যদি স্পেসিফাই করে দেয় যে S1 সোর্সটা π/3 ফেজে এগিয়ে আছে, মানে কে কার থেকে π/3 তে এগিয়ে আছে, S1 S2 থেকে π/3 তে এগিয়ে থাকতে পারে, আবার S2 S1 এর থেকে π/3 তে এগিয়ে থাকতে পারে। তো আমাকে যদি বলে দেয় S1 সোর্সটা π/3 তে এগিয়ে আছে, তার মানে S1 সোর্সটা অলরেডি λ/6 এতটা পাথ ডিফারেন্সে অলরেডি এগিয়ে আছে। তাহলে কি হলো, S2 টা লিড করছিল, মানে আগে আমার ছিল S2p মাইনাস S1p ইকুয়াল টু d sin থিটা, কিন্তু এখন S2p আছে, কিন্তু S1p টা আবার নিজে λ/6 আবার শুরু থেকেই এগিয়ে আছে। তাহলে ব্যাপারটা কি হচ্ছে এখন, তাহলে এখন নিশ্চয়ই S2p মাইনাস S1p টা d sin থিটা তো থাকবেই, মাইনাস λ/6 থাকবে, কেননা S1p তো এখন অতটাও পিছিয়ে নেই, মানে বুঝতে পারলি কি, মানে আগে S1 টা পুরো d sin থিটা পিছিয়ে ছিল, কিন্তু এখন S1 টা শুরু থেকেই λ/6 মেকআপ করে দিয়েছে। তাহলে এখন ওদের মধ্যে নেট পাথ ডিফারেন্সটা কমে যাবে, এখন জিনিসটা হয়ে যাবে d sin থিটা মাইনাস λ/6। বা এটা যদি এরকম ভাবেও করতে চাস, S1p টা না, এটার অন্য কোনোভাবেই ঠিক বোঝা সুবিধা, বুঝতে এটা সুবিধা এভাবেই হবে যে বেসিক্যালি S2 নর্মাল সিচুয়েশনে S2 ফেজের দিক থেকে এগিয়ে আছে, কিন্তু আমি যদি এখন বলি যে S1 শুরু থেকেই λ/6 পরিমাণ এগিয়ে আছে, তাহলে আগে S2p S1p এর থেকে d sin থিটা এগিয়ে থাকছিল, কিন্তু এখন যেহেতু S1p শুরুতেই λ/6 মানে মানে রানিং কম্পিটিশনে ও শুরুতেই λ/6 কিছুটা পরিমাণ ও অলরেডি S2 থেকে এগিয়ে আছে, তাহলে এফেক্টিভ পাথ ডিফারেন্সটা হয়ে যাবে d sin থিটা মাইনাস λ/6। এটা কখন হবে, যদি S1p মানে S1 has λ/6 পাথ অ্যাডভান্টেজ। কিন্তু তোকে যদি উল্টোটা বলে যে S2 টা অলরেডি λ/6 এগিয়ে আছে, তখন কি হবে, তখন কিন্তু S2p মাইনাস S1p হয়ে যাবে d sin থিটা প্লাস λ/6। কেন, কেননা এমনিতেই S2 d sin থিটা এগিয়ে থাকছিল, এবার আবার শুরুতেই বলছে λ/6 পরিমাণ এগিয়ে আছে, তাহলে S2p আরো বেশি এগিয়ে গেল। ঠিক আছে, ক্লিয়ার? এইবার নাও বাকি জিনিসটা সেম, অর্থাৎ এটার ক্ষেত্রে যেমন ম্যাক্সিমার কন্ডিশনটা তুই m ল্যামডা যা থাকে তাই, তাহলে এখন ম্যাক্সিমার কন্ডিশন কিভাবে লিখতে হবে, d sin থিটা ইকুয়াল টু m ল্যামডা প্লাস λ/6, আর এটার ক্ষেত্রে লিখতে হবে d sin থিটা ইকুয়াল টু m ল্যামডা মাইনাস λ/6। বুঝেছিস, মানে এখানে এইটা লেখার মানে আসলে এটা একটু সংক্ষিপ্ত এই অঙ্কটা।
তো এটা লেখার মানে হচ্ছে আসলে দুটো কেসের মধ্যে একটা কেসকেই কনসিডার করছে, মানে বেসিক্যালি তোকে যদি বলে না দেয় যে কে কার থেকে এগিয়ে আছে, তাহলে তুই যে কাউকে যে কারোর থেকে এগিয়ে রাখতে পারিস, তো তখন তোকে অত মাথা না ঘামিয়ে এরকম হবে। তবে একটা জিনিস আমার এটা করাতে গিয়ে অ্যাকচুয়ালি মনে হলো যে তাহলে S1P মাইনাস S2P এইভাবে জিনিসটাকে না লিখে না ঠিক আছে, অবশ্য দুটোই লেখা যায়, না ঠিক আছে, বোথ আর কারেক্ট। তো তোকে যদি কে কার থেকে এগিয়ে আছে না বলে দেয়, তাহলে তুই শর্টে এভাবে করে দিতে পারিস। আর তোকে যদি বলে দেয় যে S1 এগিয়ে আছে বা S2 এগিয়ে আছে, আবার অবশ্য তার মধ্যেও ব্যাপার আছে, তাহলে তোকে যদি স্পেসিফাই করে দেয় আর কি যে পয়েন্ট পিটা S1 এর দিকে আছে, অরিজিনাল ডায়াগ্রামটা এই, এবার π/3 ও এগিয়ে আছে, তখন তোকে খুব স্পেসিফিক্যালি অঙ্কটা করতে হবে। আর তোকে যদি জাস্ট ইন জেনারেল বলে দেয় যে একজন আরেকজনের থেকে এতটা ফেজ ডিফারেন্স আছে, তখন তুই যা খুশি কর, মানে অরিজিনাল যা আছে n ল্যামডা, তার সঙ্গে তুই প্লাস λ/6 করতে পারিস, তুই মাইনাস λ/6 করতে পারিস, সেটাও ইকুয়ালি কারেক্ট, প্লাস মাইনাস দুটো অ্যান্সারই কারেক্ট। কিন্তু তোকে যদি একটা ছবি এঁকে ভালো করে পার্টিকুলারলি বলে দেয় যে S1 এগিয়ে আছে না S2 এগিয়ে আছে, তখন তোর সিনারিওটা চেঞ্জ হয়ে যায়, বুঝেছিস? যদি কিছু স্পেসিফাই করে দেয় তাহলে বুঝবি স্পেসিফাই করে দেওয়ার পেছনে কিছু একটা কারণ আছে যেটা আমাকে বলা হচ্ছে না। আর যদি ইন জেনারেল বলে তাহলে তুইও তোর মতন করবি। তবে এই সিচুয়েশনে আমি বলবো প্লাস মাইনাস দুটো রাখাটাই তাহলে বেটার, আমি একটা অপশন বাদ দেবই বা কেন। এটা হচ্ছে কমপ্লিট অ্যান্সার। ওয়েল, আচ্ছা আচ্ছা, এবার একটু অন্য রকমের অঙ্ক, ওই ফ্রিঞ্জ শিফটের ব্যাপারে। ফ্রিঞ্জ আমি কি করে শিফট করাতে পারি, এরকম একটা ব্যাপার আছে। এদের মধ্যে গ্যাপ হচ্ছে D, S1, S2, এটা হলো গিয়ে স্ক্রিন, S1P, S2P, বেশ। তাহলে এই স্ক্রিনের উপর কিছু একটা আছে প্যাটার্ন। প্রশ্ন হচ্ছে যে আমি যদি এখানে একটা মেটেরিয়ালের লেয়ার ধরি যার থিকনেস হচ্ছে T এবং এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে n, তাহলে এই প্যাটার্নের কি হবে? বুঝতেই পারছিস সবটাই হচ্ছে কিসের খেলা, সেই S2P মাইনাস S1P বা এই যে দুটো রশ্মি যাচ্ছে তাদের মধ্যে পাথ ডিফারেন্স। আমি থিন ফিল্ম ইন্টারফেয়ারেন্স যখন ডিসকাস করেছিলাম তখন বলেছিলাম যে আমরা যখন একটাই মিডিয়ামে থাকি তখন আমরা জাস্ট জিওমেট্রিক্যাল পাথ ডিফারেন্স নিই, এটা কিন্তু জিওমেট্রিক্যাল পাথ ডিফারেন্স। কিন্তু অ্যাকচুয়ালি যখন অপটিক্সের যে কোনো ফেনোমেনা স্টাডি করা হবে তখন আমাকে বাধ্যতামূলকভাবে নিতে হবে অপটিক্যাল পাথ ডিফারেন্স, অপটিক্যাল পাথ। এবার একটা একই মিডিয়ামে যদি পুরো ব্যাপারটা ঘটে তাহলে তো একটাই মিডিয়াম আছে, অপটিক্যাল পাথ ডিফারেন্স মানে হচ্ছে n ইন্টু দ্য জিওমেট্রিক্যাল পাথ ডিফারেন্স। তো একই মিডিয়ামে যদি থাকে তখন তো n সবার জন্যই সেম, তখন nটাকে না ধরলেও চলে। কিন্তু যখন দুটো আলাদা মিডিয়াম ধরবো, যেমন এটা, এখানে কি এই মিডিয়ামটা হয়তো এয়ার মিডিয়াম আর এটা হচ্ছে একটা আলাদা কোনো মেটেরিয়াল, এয়ার মিডিয়াম তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1 আর এই মেটেরিয়ালের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স n, এইটা ঢোকানোর ফলে অবধারিতভাবে পাথ ডিফারেন্স চেঞ্জ হচ্ছে। এবং এখন আমাকে আমার শুধু জিওমেট্রিক্যাল পাথ ডিফারেন্স হলে হবে না, এখানে অপটিক্যাল পাথ ডিফারেন্সের একটা গল্প চলে আসবে।
ঠিক আছে? তো ব্যাপারটাকে আমি যদি ফ্রম ফার্স্ট প্রিন্সিপলস করি, মানে আমি একদম অপটিক্যাল পাথ ডিফারেন্সের কনসেপ্টটা আমি কিভাবে পেয়েছিলাম সেইভাবে, মানে ফ্রম ফার্স্ট প্রিন্সিপল, ধরে নে যে তুই এটা জানিস না, মানে অপটিক্যাল পাথ কাকে বলে তুই জানিস না সাপোজ, হ্যাঁ, সেইভাবে যদি তুই করতে চাস, তাহলে ব্যাপারটা এরকম যে S1 থেকে লাইটটা P তে পৌঁছাবে, ঠিক আছে? কতটা সময় লাগবে? টিটা হচ্ছে থিকনেস, তাহলে দ্য টাইম S1 থেকে P তে যাওয়ার জন্য কতটা সময় লাগবে? দ্য টাইম ইজ S1P মাইনাস T, এই রাস্তাটা, ডিভাইডেড বাই C, স্পিড অফ লাইট, প্লাস এই থিকনেস T, এটার মধ্যে দিয়েও V স্পিডে যাচ্ছে। এটা হচ্ছে টোটাল টাইম টেকেন। হলো? আচ্ছা, এবার V is equal to C by M. Therefore 1 by C, এটা কম্পেয়ার করব আসলে প্লেট থাকলে কি হয় না থাকলে কি হয়। S1P প্লাস N minus 1 T, তাহলে কি হলো? প্লেট যদি না থাকতো তাহলে তো জাস্ট S1P by C হতো, কিন্তু প্লেটটা ঢুকে যাওয়ার ফলে S1P now becomes S1P plus N minus 1 T, তার মানে thin plate of thickness T and refractive index N, এটা ঢোকানোর ফলে effectively the optical path increases by an amount N minus 1 into thickness. এটা অঙ্ক না করেও বের করা যায়। অপটিক্যাল পাথ আমরা জানি কি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইনটু থিকনেস, তাই তো? তাহলে এখানে আমরা এই যে একটা প্লেট ঢুকেছে, তার মানে কি, তার মানে এই প্লেটটা যখন ছিল না তখন এই থিকনেসের এয়ার ছিল এবং তখন অপটিক্যাল পাথ ছিল 1 ইন্টু টি। তা প্লেটটা ঢোকানোর ফলে এই থিকনেসের একটা মেটেরিয়াল ঢুকলো, থিকনেসটি, এখন অপটিক্যাল পাথ হলো n ইন্টু টি। তাহলে আগে অপটিক্যাল পাথ ছিল t, এখন অপটিক্যাল পাথ হলো n ইন্টু টি। তাহলে দা ইনক্রিজ, কতটা বাড়লো অপটিক্যাল পাথ? অপটিক্যাল পাথ নাও হ্যাজ ইনক্রিজড nt minus t, অর্থাৎ n minus 1t। ঠিক আছে, তাহলে আমাদের ফিজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এর সঙ্গে ব্যাপারটা মিলল। ওকে, এরকম যখনই আর কি কিছুটা ম্যাথমেটিক্যাল জিনিস পড়বে একটু ভেবে নিবি যে অঙ্কটা না করেও এটা মানে একটা আইডিয়া অন্তত করা যেত কিনা যে কি আসা উচিত। বেশ, তাহলে এবার আগের অঙ্কটাতেও আমরা ভালোভাবে দেখলাম যে পাথ ডিফারেন্সে এগিয়ে থাকা পিছিয়ে থাকা এই ব্যাপারটা বলতে আর কি বোঝায়। তো 11:16 বাজছে, এরপরে আবার তোদের একটা ক্লাস আছে ফার্স্ট ইয়ারের। ঠিক আছে, এটা কমপ্লিট করেই দিচ্ছি। তাহলে মূল কথা হলো যে প্লেট ঢোকানোর ফলে n-1t এই পর্যন্ত জিনিসটা। ম্যাম, হ্যাঁ বল। স্যার হচ্ছে ক্লাসটা শিফট করে দিয়েছে সাবজেক্টে বিকেলে। ও আচ্ছা, ও তাহলে ঠিক আছে, বাহ, গুড। ঠিক আছে, তাহলে আমার এখান থেকে কাজের ইনফরমেশন একটাই, টি ঢোকালেই n-1t বেড়ে যাচ্ছে। এবার আমি এটাকে একটু অন্যভাবে দেখি, মানে অন্যভাবে মানে এবার তোমাকে অরিজিনাল অঙ্কটা করতে হবে যে ইন্টেন্সিটি প্যাটার্নের কি পরিবর্তন হবে সেইটা। তো অরিজিনাল সিচুয়েশনে নিশ্চয়ই মনে আছে যে আমি সেন্ট্রাল পয়েন্টে, অর্থাৎ থিটা যখন 0, তখন আমি পাচ্ছিলাম একটা ম্যাক্সিমা, সেন্ট্রাল ম্যাক্সিমা। সেন্ট্রাল ম্যাক্সিমা এই জন্য পাচ্ছিলাম কেননা জিওমেট্রিক্যাল পাথ ডিফারেন্স ইজ ইকুয়াল ফর দ্য
সেন্ট্রাল পয়েন্ট, এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ফর দ্য সেন্ট্রাল পয়েন্ট যেহেতু এটা একই ডিস্টেন্সে আছে দুটো স্লিটের থেকেই, তাহলে এখানে যে ডিস্টারবেন্সটা এসে পৌঁছায় তাদের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স থাকে না। ঠিক যেভাবে অরিজিনাল সোর্স থেকে S1 আর S2 তে এসে পৌঁছায় তাদের একই ডিস্টেন্স, ফলে এদের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স থাকে না, সেরকমই এদের মধ্যেও ফেজ ডিফারেন্স থাকে না, এবং ইট ইজ অলওয়েজ আ ব্রাইট স্পট। কিন্তু যেই না আমি এটা ঢুকিয়ে দিলাম, তাহলে তো ব্যাপারটা তো পাল্টে গেল। পাল্টে যাওয়ার ফলে কি হবে, অ্যাকচুয়ালি আগে ছিল, এটা যদি পয়েন্ট ও হয় তাহলে আগে ছিল S1O ইকুয়াল টু S2O, কিন্তু এখন এটা কি হলো, S1O টা এখন আর S1O নেই, এখন S1O টা হয়ে গেছে S1O প্লাস n-1t। তাহলে এটা তো এখন আর S2 ওর সঙ্গে সমান রইল না, ফলে ব্রাইট স্পট প্রথম যেটা ঘটবে সেটা হলো এই ব্রাইট স্পটটা আর এখানে থাকবে না। থাকবে না তো কি হবে, থাকবে না তো এই ব্যাপারটা একটু শিফট করে যাবে, শিফট করে কোথাও একটা শিফট করবে। আচ্ছা উপরে শিফট করবে না নিচে শিফট করবে, কি মনে হয়? এইটা বল, এটা ভালো কোশ্চেন করতে পেরেছি, বল তো দেখি। ব্রাইট স্পটটা কেন সেন্টারে থাকবে না, কেননা এরা এখন আর ইকুয়াল নেই, এটা এখন বেড়ে গেছে। হ্যাঁ, তা এটা সেন্টারে থাকবে না, এটা উপরে শিফট মানে শিফট করবে, থাকবে না মানে কোথাও একটা তো শিফট করবে, কিন্তু এটা কি উপরে শিফট করবে না এটা নিচে শিফট করবে, বল দেখি, বল। এটা বলতে পারলে আমি সত্যি সত্যি প্রাইস দেবো, মানে যখন আমাদের ম্যাম নিচের দিক উপরের দিকে, কেন, কারণ n greater than 1 তো প্লাস হবে। n greater than 1 তাই প্লাস হবে। বেশ, ওকে। পৌলবী বলছে উপরের দিকে, পৌলবী, পৌলবী মাঝি না, PM। আর কেউ কিছু বলবি, উপরে বা নিচে? উপযুক্ত কারণ সহ বলতে হবে কিন্তু। বা উপরেই হবে কেউ অন্য কোনো কারণ বলবি, বা নিচে হবে তার একটা কারণ বলবি। আচ্ছা আর কেউ কিছু বলবে না, ঠিক আছে, উপরেই শিফট করবে। পৌলমী প্রাইস পাচ্ছে, কিন্তু কারণটা আরেকটু ভালো করে বললে একটু ভালো হতো। ঠিকই আছে, এটা ঠিকই বলেছিস, উপরে শিফট করবে বিকজ এটা তো বেড়ে গেছে, S1O টা, মানে S1 থেকে যাই বেরোচ্ছে সকলেই এটা বেড়ে গেছে অ্যাকচুয়ালি n-1 into t। হ্যাঁ, বেড়ে যাওয়ার ফলেই তো S2 ওর সঙ্গে এখন আর ইকুয়াল টু নেই, ইট ইজ বেসিক্যালি গ্রেটার দেন S2, তার জন্যই ব্রাইট স্পটটা এখন এখানে নেই। তাহলে এমন একটা নতুন পয়েন্ট খুঁজতে হবে, সেই নতুন পয়েন্টটা যদি হয় O ড্যাশ, তাহলে এটা এমন হতে হবে যাতে S1O ড্যাশ প্লাস n-1t is equal to S2O ড্যাশ, মানে ইকুয়াল হলে সেটাই ব্রাইট স্পট, সেন্ট্রাল ব্রাইট স্পট। সেন্ট্রাল ব্রাইট স্পট মানে সেটাই, সেই স্পটটাই যেটার জন্য পাথ ডিফারেন্সটা ইকুয়াল, মানে পাথ ডিফারেন্সটা 0 ছিল, অপটিক্যাল পাথটা ইকুয়াল ছিল এতক্ষণ। এখন একটা বড় হয়ে যাওয়াতে এটা তো আর থাকলো না, এখানে শিফট করলো, শিফট করে এমন জায়গায় যেতে হবে যাতে এই যে S1O ড্যাশ, মানে নতুন পয়েন্টটার জন্য বলছি, S1O ড্যাশ প্লাস n-1 into t এটার সমান যাতে S2O ড্যাশ হয়। তার মানে কি এটা তো ছোট হয়ে গেছে এখন, এটাকে বেসিক্যালি ইট হ্যাজ টু ইনক্রিজ, মানে নতুন পয়েন্টটা এমন হতে হবে যাতে S2O টা অনেকটা বড় হয়। এবার একটু ভেবে দেখ, আমি যদি এটাকে নিচে শিফট করাই, আমি যদি এটাকে নিচে শিফট করাই,
তাহলে S2O কি সেই অর্থে অতটা বড় হচ্ছে কি? S1 ওটা আরো বড় হয়ে যাচ্ছে যদি নিচে শিফট করাই। S2O বাড়ছে কিন্তু S1 ওটা আরো ফাস্ট বাড়ছে। যদি উপরে শিফট করাই তাহলে কিন্তু S2O টা দেখ কি হলো, S1 ওটা বরং একটু ছোট হয়ে গেল, S2 ওটা বরং একটু বড় হয়ে গেল। এটাই আমার দরকার ছিল। S2 ওটা ছোট হয়ে গেছে, এটাকে বড় করার দরকার ছিল। সো দ্যাটস ওয়াই এটা একমাত্র উপরে গেলেই সম্ভব। ঠিক আছে, তাহলে উপরে যেতে যেতে একটা পয়েন্ট এমন আসবে যেখানে S1O dash plus n minus 1 into t will be equal to S2O dash। সেই তাহলে O dash will be the new spot, মানে new position for the central bright spot. So S2O dash minus S1O dash is equal to n minus 1 into t। এইবার তারপরে ফ্রম মানে জিওমেট্রিক্যালি তোর এই ডিস্টেন্সটা তো ক্যাপিটাল ডি, আর এটা যদি ও ড্যাশ হয় তাহলে আমরা লিখতে পারি S2O dash minus S1O dash is almost equal to small d, না S2 dash minus S1 dash মানে হচ্ছে অ্যাকচুয়ালি এটা is divided by d, হ্যাঁ ওকে, S2 dash minus S1O dash divided by d, এটাকে অ্যাপ্রক্সিমেটলি লেখা যায় OO dash divided by capital D, মানে অ্যাঙ্গেলটা একটুখানি ঝামেলার আছে। S2O dash minus S1O dash মানে হচ্ছে বেসিক্যালি এই ডিস্টেন্সটা, মানে এটা তো O dash, তাহলে বুঝতেই পারছিস S1O dash এটা S2O dash মানে হচ্ছে এই ডিস্টেন্সটা, আর এইটা হচ্ছে D। এবার এই অ্যাঙ্গেলটা, আর এখানে হচ্ছে এটা হচ্ছে ক্যাপিটাল D, আর এটা হচ্ছে OO dash, আর এই অ্যাঙ্গেলটা। ঠিক আছে, এই দুটো অ্যাঙ্গেল যদি মোরাললেস ইকুয়াল হয়, এবং ফর স্মল অ্যাঙ্গেল tan থিটা ইকুয়াল টু সাইন থিটা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু থিটা। ঠিক আছে, এই অ্যাপ্রক্সিমেশনটা ধরে নিলে S2O dash minus S1O dash by D is almost equal to OO dash by capital D. Therefore, n minus 1 t is equal to d by d OO dash। তাহলে সেন্ট্রাল ব্রাইট স্পট কতটা সরবে? OO dash অ্যামাউন্ট সরবে, which is d by d n minus 1 t। তাহলে স্ক্রিনকে যত দূরত্বে রাখবো ততই শিফটটা ভালোভাবে বোঝা যাবে। এই মেথড ইউজ করে তুই যে কোনো একটা মেটেরিয়াল যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স তোর জানা আছে সেটার থিকনেস বের করতে পারবি, ইভেন ইফ ইট ইজ অ্যাজ থিন অ্যাজ 1 মাইক্রন বা তার থেকেও সরু। কারণ আগের দিনই বলেছি অপটিক্যাল মেথডস আর ইউজুয়ালি ভেরি ভেরি হাই প্রিসিশন। এই জন্যই লেজার দিয়ে কাটে না, লেজার তো খুব পাওয়ারফুল, লেজার পড়বি তোরা পরে, লেজার ইজ ভেরি পাওয়ারফুল, মানে আলো, ইট ইজ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বাট ইট ইজ সো পাওয়ারফুল, মানে কাঁচ কাটা যায়, লোহা কাটা যায়, মানে কি না কাটা যায়, অপারেশনও করে লেজার বিম দিয়ে। তো কি প্রসঙ্গে বলছিলাম, হ্যাঁ, তো লেজার বিম দিয়ে যে কাটা হয়, মানে কাটা তো অনেক কিছু দিয়েই হয়, পৃথিবীর ইতিহাসে অনেক কিছু দিয়ে কাটা হয়েছে, লেজার বিম দিয়ে যেটা কাটা হয় সেটা এক্সট্রিমলি হাই প্রিসিশন, কেননা অপটিক্যাল টুলস always have very high precision and high accuracy। আচ্ছা, এই সংক্রান্ত অঙ্ক in
a double slit interference, একটা স্লিটের সামনে slit is covered by mica sheet যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলে দিয়েছে 1.58। আচ্ছা, S1 S2 বলে দিয়েছে 0.1 সেমি, AO এটা আবার কি? ও আচ্ছা, এ হচ্ছে এইটা, এই যে মাঝের পয়েন্টটা, এটা এ। ও হচ্ছে গিয়ে 50 সেন্টিমিটার। আচ্ছা, এবার due to mica sheet the central fringe is shifted by 0.2 centimeter. Determine T, the thickness of the mica sheet. এই অঙ্কটা করবি, অ্যান্সার আসবে 6.7 into 10 to the power -4 সেন্টিমিটার। এই অ্যান্সারটা যদি না আসে তাহলে আমার কাছে রিপোর্ট করবি, বুঝেছিস? আচ্ছা, ওকে, এবার ইয়াংস ডাবল স্লিটের এক্সপেরিমেন্ট সবসময় যে পর্দায় ফুটো করেই করতে হবে এরকম কোনো মানে নেই। এরকম একটা করা যেতে পারে যে একটা আয়না রাখা আছে, তারপর কি হলো, এখানে একটা সোর্স S1 এবং এখানে একটা স্ক্রিন, ঠিক আছে? তাহলে কি হবে, এরকম যদি রাখি তাহলে এই সোর্স থেকে লাইট এখানে আসবে, রিফ্লেক্ট করবে, করে কোথাও একটা পৌঁছাবে, এখান থেকে লাইট এখানে আসবে, রিফ্লেক্ট করবে, করে রিফ্লেকশনের রুল অনুযায়ী এখানে সাপোজ পৌঁছালো। তাহলে কি হবে, এইটুকু রিজিয়ন, মানে কি এক্সপেক্ট করব আমি, যে এইটুকু রিজিয়নে আলো মানে আলোকিত হবে, ইলামিনেটেড হবে। কিন্তু এটা তো রিফ্লেক্টেড লাইট ওইটুকু রিজিয়নে পৌঁছাচ্ছে। এবার S1 থেকে অরিজিনাল লাইটটাও তো পৌঁছাচ্ছে এখানে, মানে শুধু যে রিফ্লেক্টেড লাইটটাই পৌঁছাচ্ছে তা তো না, ইনসিডেন্ট লাইট ইজ অলসো মানে ইনসিডেন্ট ডাইরেক্টলি, মানে ডাইরেক্ট লাইটটাও তো যাচ্ছে, ওটাতে যাচ্ছে না এরকম তো না। একটু অন্য কালার দিয়ে দেখালে বেটার। ইনসিডেন্ট লাইট যাচ্ছে, রিফ্লেক্টেড লাইট যাচ্ছে, সুতরাং দেয়ার উইল বি ইন্টারফেয়ারেন্স, কারণ সেই একটা আবার বিভিন্ন ধরনের লাইট পাথ ডিফারেন্স, বিভিন্ন রকম কোশ্চেন চলে এলো। তাহলে ইন্টারফেয়ারেন্স অ্যাকচুয়ালি কাদের মধ্যে হচ্ছে বলতো, ইনসিডেন্ট লাইট আর রিফ্লেক্টেড লাইটের মধ্যে। তো
reflected lights are actually coming from a virtual source. যেটাকে পেছনে বাড়ানো হয়, so it is actually coming from a virtual source S2. তাহলে this is একই জিনিস, Young's double slit কিন্তু একটু অন্য ফর্ম। Young's double slit দুটো, এখানে দুটো রিয়েল সোর্সের মধ্যে হচ্ছিল, আর এখানে একটা রিয়েল একটা ভার্চুয়াল। তাদের মধ্যে ইন্টারফারেন্স হচ্ছিল। আচ্ছা, এখানে প্রথম সমস্যা হচ্ছে দেয়ার ইজ নো সেন্ট্রাল ফ্রিঞ্জ। সেন্ট্রাল ফ্রিঞ্জ মানে কি? দুটো সোর্স থেকে সমদূরত্বে যে পয়েন্টটা আছে, তা এই দুটো সোর্স থেকে সমদূরত্বে স্ক্রিনের কোন পয়েন্টটা আছে? এখানে হিট করছি, এখানে আছে স্ক্রিনের একটা পয়েন্ট সমদূরত্বে, কিন্তু এখানে তো আলো এসে পৌঁছাচ্ছে না, রিফ্লেক্টেড লাইট এখান থেকে শুরু হচ্ছে, তাহলে দেয়ার ইজ নো সেন্ট্রাল ফ্রিঞ্জ, রাইট? কিন্তু স্ক্রিনটাকে আমি যদি এগিয়ে আনি, আচ্ছা এবার এটার মানে প্যাটার্ন তৈরি হওয়ার যে সব কন্ডিশনগুলো সেগুলো কিন্তু সেম, কারণ পুরো ব্যাপারটা তো একই। এটা যদি ডি হয় আর এটা যদি ক্যাপিটাল ডি হয়, তাহলে সবই এক, মানে ইয়াংস ডাবল স্লিট থেকে যা পেয়েছিলি তাই। কিন্তু সমস্যা হলো যে এখানে সেন্ট্রাল ফ্রিঞ্জটা ভিজিবল না, কারণ সেন্টারে ইন্টারফারেন্সটা ঘটছেই না। কিন্তু সেন্টার ফ্রিঞ্জ ভিজিবল করা যেতে পারে যদি আমি স্ক্রিনটাকে এগিয়ে এইখানে নিয়ে আসি। যদি আমি এটাকে এগিয়ে এইখানে নিয়ে আসি, তাহলে কিন্তু I have my central point and there is the central fringe. কিন্তু এখানে একটা অসুবিধা আছে, অসুবিধা হচ্ছে বাস্তবে এক্সপেরিমেন্টটা করতে গিয়ে দেখা গেছে যে এটা না ব্রাইট নয়, দিস ইজ ডার্ক স্পট। আমরা তো ইয়াংস ডাবল স্লিটে ব্রাইট পাই, কিন্তু এখানে আমরা ডার্ক পাচ্ছি। তোদের প্রশ্ন হচ্ছে, নেক্সট ক্লাস আবার বৃহস্পতিবার হবে, আমি রুটিন দেখে টাইম বলে দেবো। প্রথম প্রশ্ন হচ্ছে কেন এখানে ডার্ক স্পট পাচ্ছি, সেটা সম্ভাব্য কারণ কি হতে পারে। এটা বই খুললে পেয়ে যাবি, কিন্তু নিজে একটু ভাব, তাহলে বেশ আনন্দ হবে। এটা ফার্স্ট কোশ্চেন। আর সেকেন্ড কোশ্চেন হলো, না সেকেন্ড আর কোনো কোশ্চেন নেই, এতটাই থাক। ও হ্যাঁ, এই এক্সপেরিমেন্টটাকে বলে লয়েডস মিরর এক্সপেরিমেন্ট। ঠিক আছে, তাহলে তোদের কোশ্চেন হলো যে এখানে যে ডার্কটা পাই এক্সপেরিমেন্টালি, তার পসিবল রিজনটা কি হতে পারে। ঠিক আছে, তাহলে পৌলবী আমাকে ওয়েভের প্রবলেমগুলো একটু পাঠিয়ে দিস। আর বৃহস্পতিবার দেখছি, এইটা তোরা একটু ভেবে কি ভেবে বার করলি সেটা দেখছি, এটা একটু ডিসকাস করবো, করে থার্সডেতে আমি তাহলে ওয়েভের প্রবলেমই ডিসকাস করবো। ঠিক আছে তাহলে।